মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখলাম বাংলাদেশে একটা নতুন সরকার আসছে। আগের সরকারকে আমরা ফ্যাসিস্ট বলতাম, তারা নানা ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, লুটপাট, মারামারি, কাটাকাটির সাথে যুক্ত ছিল। কিন্তু নতুন সরকার আসবার পর আমরা সেই অবস্থার কোনো পরিবর্তন দেখলাম না, বরং সেই পরিস্থিতি যেটা ছিল আরো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বাস্তবিক পক্ষে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার পরিস্থিতির কোনো নিয়ন্ত্রণ নাই। যেখানে মব ভায়োলেন্স নামে আগে মগের মূল্য ছিল, এখন হচ্ছে মবের মূল্য। এবং সব জায়গায় দেখতেছি যে আমরা দেখলাম প্রায় ৮০টার মতো মাজার ধ্বংস করা হয়েছে। এটা মুসলমানরাই করছে, মুসলমানদেরই মাজার। এবং কোর্টে, আদালতে, বিচার প্রাঙ্গণে, রাস্তাঘাট দখল, সন্ত্রাস, সব জায়গায় মানে একটা নৈরাজ্যের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা তো আমাদের জন্য আকাঙ্ক্ষিত ছিল না, এটা আমরা প্রত্যাশা করিনি। অর্থনৈতিক খাতে আমরা দেখতেছি বিশৃঙ্খলা, ভ্যাট, আগে সরকারকে গণবিরোধী সরকার বলতাম যে সে ভ্যাট বাড়াবে না, কর বাড়াবে না। এই সরকার কোনো নিয়মিত সরকার না, নির্বাচিত সরকার না, কিন্তু তারপরে ভ্যাটের মূল্য বিদেশে, সভ্য দেশে, উন্নত দেশে 13% কর, আমেরিকাতে কর নাই, উন্নত দেশে ভ্যাট বিভিন্নভাবে আছে 7 থেকে 8%, কানাডাতে 10%, জাপানের 10%, বাংলাদেশে 15% করছে। এবং তারা খুবই দায়িত্বহীন কথাবার্তা, আগে সরকারের সময় কতিপয় মন্ত্রীকে দেখতাম খুবই দায়িত্বহীন কথাবার্তা বলতো, যেগুলো জোকস মনে হতো। এই সরকারের কতিপয় মন্ত্রী এবং কিছু ছেলে পেলে, তাদেরও কথাবার্তা অত্যন্ত জোকস এবং ধৃষ্টতাপূর্ণ, অধ্যত্বপূর্ণ। এগুলো আসলে খুবই আমাদের জন্য নেওয়া কঠিন। শুধু আমি বলছি না, বিএনপি বা অন্যান্য দলের যারা বর্ষিয়ার নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা, যারা মুক্তিযুদ্ধ করেছেন, দীর্ঘদিনের নেতা, তারাও নানা ধরনের অভিযোগ করছেন। আমি শুনছি, আপনারা হয়তো শুনছেন। সেদিক থেকে বলা যায় যে গতকালও দেখলাম অপু বিশ্বাস নামে এক মেয়ে অভিনয় করে, তার প্রোগ্রাম করতে দিবে না। তার আগে পরিমণিকে দেখলাম প্রোগ্রাম করতে, তার মেজাবিনকে দেখলাম প্রোগ্রাম করতে দিবে না। এটা কিসের আলাম? তার মধ্যে বাংলাদেশে আবার একটা শরিয়া আইনের যে বিচার আছে সেগুলো আমরা দেখব। তাহলে এই কালকে দেখলাম যে বিএনপি নেতা রুহুল কবির রিজভির একটা সাক্ষাৎকার দেখলাম বাংলাদেশ প্রতিদিন। উনি বলছেন যে এই যে বর্তমান সরকার, এটা হচ্ছে জামাতের সরকার। এই যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামাতিকরণ হয়েছে। আমি বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় জিনিসটা দেখলাম। তো এই যে অভিযোগগুলো, যে আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনে আমরা অংশীদার ছিলাম, কিন্তু এই আন্দোলন করবার পর এখন নিজেকে প্রতারিত মনে হয়। কেন প্রতারিত মনে হয়? যে আমরা আশঙ্কা করেছিলাম একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক, একটা সভ্য মানবিক মানবাধিকার এরকম একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বিচার থাকবে, নিয়ম থাকবে, নীতি থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, মানবাধিকার এবং সিভিল রাইট বলে একটা কথা আছে। এটা প্রত্যেক নাগরিকের জন্য পৃথিবীর সমস্ত সভ্য দেশের সিভিল রাইট অ্যান্ড হিউম্যান রাইটস। এই দুইটা রাইট ধারণা কি? যে কোনো যত বড় অপরাধী হোক, তার একটা রক্ষা কবচ আছে, তার মানবাধিকার আছে। যেমন সম্প্রতি আমরা দেখলাম যে ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে, আমেরিকার অবৈধ অভিবাসীদেরকে তারা সামরিক যানে করে কলম্বিয়াতে পাঠিয়ে দিল। কলম্বিয়া সরকার করল কি, সেই সামরিক যানটা, সেই জাহাজটা নামতে দিল না। তারা কিন্তু অবৈধ অভিবাসী, ট্রাম্প কোনো অন্যায় করেননি। কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো উনি বলছেন যে না, আমার দেশের নাগরিকদেরকে মর্যাদাজনকভাবে ফিরিয়ে দিতে হবে। কিভাবে? যে তুমি উড়োজাহাজের মধ্যে তাদের হ্যান্ডকাপ করানো থাকবে, তাদের খাবার পানি দিবে না, তাদের যথাযথ সম্মান করবে না। আর সামরিক জানে কেন পাঠা দিবে? এটা তো কোনো যুদ্ধের বিষয় না। তুমি বেসামরিক বিমানে পাঠিয়ে দাও। তুমি যদি বেসামরিক বিমানে পাঠাতে না পারো, আমার যে প্রেসিডেন্সিয়াল বিমান আছে আমি তোমাদেরকে দিব, তুমি আমার নাগরিকদের ফেরত দাও। এই জন্য একটা দ্বন্দ্ব তৈরি হলো। সেই দ্বন্দ্বের পর অবশ্য বোঝাপড়া হয়েছে, কারণ সঙ্গে সঙ্গে ট্রাম্প বললেন যে তিনি তাদেরকে 25% শুল্ক বসাবেন, পরের সপ্তাহ থেকে 50% করবেন এবং পলিটিক্যালি অর্থনৈতিক এমবার্গো দিবেন। ওই দ্বন্দ্বের পরে একটা বোঝাপড়া হয়েছে। আমি বলছি এই কারণেই যে এটাকে বলে মর্যাদাবোধ, একটা শাসকের, একটা শাসনের। আমাদের দেশেও সরকারের কাছ থেকে যে ধরনের বিষয়গুলো আশা করেছিলাম, সেগুলো আসলে আমি সহ আমার ধারণা প্রত্যেকটা মানুষ হতাশ।